হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এটা হচ্ছে রাইটিং টাস্ক 1 এর আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা রাইটিং টাস্ক 1 ডায়াগ্রাম কিভাবে লিখতে হয় সেটা শিখব। আমরা এমনভাবে প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করব, ধরে ধরে, যেন আপনি খুব সহজে বুঝতে পারেন। আমরা কিভাবে ডায়াগ্রামের প্রশ্নগুলো চিনতে হয় সেটা শিখব। তারপরে ইন্ট্রোডাকশন, ওভারঅল প্রত্যেকটা জিনিস আমরা দেখব। এবং এখানে আমি মিনিমাম 2টা স্যাম্পল আনসার করার ট্রাই করব। এবং ভিডিওটা একদম সেম স্টাইলে আমরা কিন্তু লিখবো। এটার মাধ্যমে এখানে যদিও পিডিএফ এ আরো অনেকগুলা ডায়াগ্রামের স্যাম্পল আনসার আছে, প্রত্যেকটা একই স্টাইলে যেভাবে আমরা লিখি। তো আমি 2টা ডায়াগ্রামের আজকের ক্লাসে বোঝানোর চেষ্টা করব এবং যতটুকু সহজভাবে আপনাদেরকে এটা শিখিয়ে দেওয়া যায় আমি সেই চেষ্টাই রাখবো। তো চলুন আমরা শুরু করি। এই আনসারগুলোতে আসার আগে আমি আপনাদেরকে ডায়াগ্রাম রিলেটেড একটু বেসিক আগে আলোচনা করব, তারপরে আমরা এই স্যাম্পল আনসার আসবো। আর আগে একটু বলে দিচ্ছি, এইগুলো হচ্ছে একদম পেইড কোর্সের মধ্যে যেভাবে ডায়াগ্রাম রাইটিং আপনাদেরকে শেখানো হয়, হুবহু সেভাবেই আমি শেখানোর চেষ্টা করব এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো যেন আপনি বুঝতে পারেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এটা আমাকে মোটিভেট করবে নেক্সট বানানোর জন্য ভিডিও। তো আমি যদি এখন একটু বেসিক নিয়ে কথা বলি ডায়াগ্রামের, অবশ্যই একটা খাতা এবং কলম নিয়ে বসুন যেন সম্পূর্ণ ক্লাসটা আপনি বুঝতে পারেন। ঠিক আছে? তো আমি বেসিকটা নিয়ে একটু কথা বলি। ডায়াগ্রাম মূলত আসলে কি বোঝাচ্ছে? আচ্ছা, আমি যদি এই জায়গাটা আপনাকে একটু দেখাই এখানে, অর্থাৎ এটা হচ্ছে যে কোনো প্রবলেম যদি আপনি ফেস করেন তাহলে এখানে আমাকে আপনি হোয়াটসঅ্যাপে জানিয়ে রাখবেন। আর পিডিএফ নেওয়ার জন্য আপনি হোয়াটসঅ্যাপে আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারবেন। প্রসেস ডায়াগ্রাম। এখন আমরা এখানে দেখতে পাই যে আমাদের ডায়াগ্রামের লেখার ক্ষেত্রে কি কি লিখতে হবে। আমরা জানি একটা ফরম্যাট হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে ওভারঅল, বডি 1, বডি 2। আচ্ছা, ইন্ট্রোডাকশন আমরা কিভাবে লিখবো? ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আপনি ডায়াগ্রামটা যদি থাকে অ্যাক্টিভে আর প্রশ্ন যদি থাকে অ্যাক্টিভে, আপনি সেটাকে করবেন প্যাসিভে। প্রশ্ন যদি থাকে প্যাসিভে, আপনি সেটাকে করবেন অ্যাক্টিভে। এখন কিছু এগুলো বুঝতে হবে না, কারণ আমরা যখন স্যাম্পল আনসার নিয়ে কাজ করব, যেমন এইখানে এসে যখন আমরা স্যাম্পল আনসার বুঝাবো, তখন আপনি বুঝতে পারবেন খুব সহজে অ্যাক্টিভ থাকলে প্যাসিভ কিভাবে করতে হয়। এখন যা বলতেছি জাস্ট মনোযোগ দিয়ে আপনি শুনবেন। আচ্ছা, চলুন এখানে আমরা দেখি। যেমন অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়ার সিস্টেমটা হচ্ছে, আপনি এখানে দেখেন কোশ্চেনে লেখছে দ্য ডায়াগ্রাম বিলো শোজ হাউ টি ইজ মেড। একটা সিস্টেম দেখেন, যখনই এরকম হাউ থাকবে প্রশ্নের মধ্যে কি থাকবে, যখনই এরকম প্রশ্নের মধ্যে হাউ থাকবে, আপনি মনে মনে বুঝে নেবেন যে এটা আমাকে চেঞ্জ করতে হবে দা প্রসেস অফ দিয়ে। কি দিয়ে চেঞ্জ করতে হবে? দা প্রসেস অফ দিয়ে। প্রশ্ন লেখছে দ্য ডায়াগ্রাম বিলো শোজ হাউ টি ইজ মেড, আমরা সেম সেম লিখবো দ্য ডায়াগ্রাম, দ্য ডায়াগ্রাম। আমরা বিলো সবসময় বাদ যাবে, কারণ আমরা কি জানি বিলোটা আমাদের রাইটিং এর মধ্যে তো থাকবে না ওই জায়গায়, এটা হচ্ছে প্রশ্নের মধ্যে যে নিচে দেওয়া আছে চিত্র, ওই কারণে এটা দেওয়া থাকে, তো এটা বাদ যাবে। শোজ মানে দেখাচ্ছে, এটাকে আমরা লিখবো ইলাস্ট্রেটস, অথবা আমরা কম্পেয়ারসও লিখতে পারি, যেটা ইচ্ছা। হাউ থাকলে আমি কি বলছি, লিখবো দা প্রসেস অফ। হাউ থাকলে দা প্রসেস অফ। মনে রাখবেন এই জায়গায় সাবজেক্ট হচ্ছে টি, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, মেড হচ্ছে আরেকটা ভার্ব। তো যখন দা প্রসেস অফ থাকবে, আমরা এই যে অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা থাকবে, ভালো করে বোঝেন, এম ইজ আর ওয়াজ এর অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা থাকবে সেটার সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব। কি বলছি? অক্সিলারি ভার্বের পরে যে আইএনজি ভার্বটা থাকবে সেটার সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব। আবার পড়ি, দ্য ডায়াগ্রাম শোজ ইলাস্ট্রেটস হাউ দ্য প্রসেস অফ টি ইজ মেড, কিভাবে টি বানানো হয়, দ্য প্রসেস অফ মেকিং টি, টি বানানোর প্রক্রিয়া। এখানে আপনি দেখতে পারেন আমরা বলছি দা প্রসেস অফ এর পরে ভার্ব প্লাস আইএনজি হবে, তারপরে সাবজেক্ট হবে। কোন ভার্বটা হবে? এই যে এখানে এম ইজ আর যা থাকবে ওইটার পরে যে ভার্বটা থাকবে সেটা হবে। আমরা আরেকটা জিনিস দেখি, প্রশ্নে যদি থাকে দা ডায়াগ্রাম বিলো শোজ দা প্রসেস অফ, মনোযোগ দিয়ে দেখেন প্রশ্নে কি আছে, দা প্রসেস অফ। আমি কি বলছিলাম, যদি প্রশ্নে থাকে হাউ আমরা লিখবো দা প্রসেস অফ, তাহলে যদি প্রশ্নে থাকে দা প্রসেস অফ আমরা লিখবো হাউ। কথা সিম্পল। আর বাকি সবকিছু সেম। দেখেন দা ডায়াগ্রাম আছে, দা ডায়াগ্রাম, বিলো বাদ যাবে, শোজ আমরা চেঞ্জ করে লিখবো ইলাস্ট্রেটস, দা প্রসেস অফ আমরা পরিবর্তে লিখবো হাউ। মেকিং টি আছে, দা প্রসেস অফ উপরে আছে এখানে কি মেকিং টি। আমরা একটা জিনিস মনে রাখবো, যখন আমরা হাউ ব্যবহার করব তারপরে হবে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এবং ভিটি। আচ্ছা, চা বানানোর ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে টি, ভার্ব কি হবে, টি ইজ হবে। এরপর আমরা কি বলছি, বি থ্রি, বি থ্রি কি হবে,
মেকের মেকিং এর বিচি হচ্ছে মেক, মেকিং এর বিচি হচ্ছে মেক। আমি আবারও বলছি, এখনই আপনি প্রেশার নেওয়ার কোনো কারণ নাই। আমি যখন স্যাম্পল আনসারে যাব তখন আরো সহজে বুঝতে পারবেন। আচ্ছা, আমি যদি একটু সামারি করি, এতক্ষণ জাস্ট বললাম আমরা প্রশ্নে যদি থাকে হাউ, উত্তরে হবে দা প্রসেস অফ, মানে ইন্ট্রোডাকশনে, এবং এরপরে যে ভার্ব থাকবে সেটা সেটা আইএনজি হবে আর সাবজেক্টটা পড়ে যাবে। কিন্তু প্রশ্নে যদি দেওয়া থাকে দা প্রসেস অফ, আমরা এটার পরিবর্তে লিখবো হাউ, তারপরে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব এবং বি3, বি3 হচ্ছে মেকিং এর বিচি মেক। আমরা ইন্ট্রোডাকশন আশা করি বুঝতে পারছি। ওভারভিউ, ওভারভিউ মূলত আমরা কি করব? আচ্ছা, ওভারভিউ আমরা জাস্ট একটা জেনারেল সামারি দিব, কোনো ডিটেইলস লিখব না। আমরা কতটা স্টেজ আছে ডায়াগ্রামের মধ্যে সেটা প্রকাশ করব। স্টেজ কি একটু পরে দেখতে পারবেন। তারপরে আমরা ওভারভিউ একটা স্ট্রাকচার ফলো করব, আর ওই স্ট্রাকচারটা হচ্ছে ইট ইজ ক্লিয়ার দ্যাট দেয়ার আর ড্যাশ স্টেজেস। আমি আপনাকে বলবো সবসময় এইটা লিখবেন, দেয়ার আর সেভারাল স্টেজেস, মানে এখানে অনেকগুলো স্টেজ আছে। কিসের? ইন দ্য প্রসেস অফ verb প্লাস আইএনজি, ইন দ্য প্রসেস অফ ড্যাশ, তারপরে সাবজেক্ট, শুরু হচ্ছে একটা জিনিস দ্বারা প্রথম স্টেজ এবং শেষ হচ্ছে দ্বিতীয় স্টেজ দ্বারা। এখন আপনাকে আমি জাস্ট এই যে এতটুকু শিখলাম, ওইটার মাধ্যমে আমরা ইন্ট্রোডাকশন এবং ওভারঅল দেখার চেষ্টা করব, একই সাথে দুইটা কোশ্চেন। কেমন? চলুন শুরু করি। আমাদের কাছে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দ্য চার্ট বিলো শোজ, এই যে আমি কি বলছিলাম, বিলো শোজ, শোজ আমরা চেঞ্জ করব দা প্রসেস অফ। প্রশ্ন মাঝে কি দেওয়া আছে? দা প্রসেস অফ। আমি কি বলছিলাম? দা প্রসেস অফ থাকলে আমরা লিখবো হাউ। তারপরে ওয়েস্ট পেপার রিসাইক্লিং, মানে কিভাবে ওয়েস্ট পেপার রিসাইক্লিং করা হচ্ছে। আপনাকে আমি একটু আগে জাস্ট বলছি ডায়াগ্রাম ইলাস্ট্রেটস, এতটুকু আমরা সুন্দরভাবে লিখবো। প্রশ্নে দেওয়া আছে দা প্রসেস অফ, আমরা এটার পরিবর্তে কি লিখবো মনে করার চেষ্টা করেন, হাউ লিখবো। লিখলাম হাউ। আমি কি বলছি যে যখনই আমরা হাউ লিখবো তারপরে আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং বি3 আনা। আমরা কি লিখলাম? দা প্রসেস অফ এর পরিবর্তে হাউ, এখানে সাবজেক্টই ওয়েস্ট পেপার রিসাইক্লিং, তাহলে সাবজেক্ট হচ্ছে ওয়েস্ট পেপার, নিলাম আমরা ওয়েস্ট পেপার। এরপর অক্সিলারি ভার্ব হবে ইজ, এরপর রিসাইক্লিং, ওইটা হয়ে যাবে বি3, রিসাইকেলড। দেখেন তো সেম সেম আগেরটার মতো হয়েছে কিনা। আগেটা কি ছিল? এই যে এটার মধ্যে কি ছিল? আমরা পেয়েছিলাম দা প্রসেস অফ মেকিং টি, দা প্রসেস অফ মেকিং টি। আর এখানের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এখানের মধ্যে দেখতে পাচ্ছি দা প্রসেস অফ ওয়েস্ট পেপার রিসাইক্লিং। আমরা সেম কাজ করছি, দা প্রসেস অফ এর পরিবর্তে হাউ দিছি, ওয়েস্ট পেপার সাবজেক্ট যেটা আছে ওই সাবজেক্টটা দিছি। সবসময় অক্সিলারি ভার্ব ইজ দিবেন, কারণ ওয়েস্ট পেপার এটা সিঙ্গুলার, এত কিছু লাগবে না, জাস্ট ইজ দিবেন। রিসাইক্লিং আছে, রিসাইকেল দিয়েছি। কথা সিম্পল, আমি আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপর আমি কি বললাম আপনাকে, ওভারঅল কিভাবে লিখবেন। আপনাকে আমি বলছি ওভারঅলের ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আমরা ওভারঅল দিব, তারপরে লিখবো দেয়ার আর 6 লেখার কোনো দরকার নাই, কারণ অনেক সময় আমরা এগুলো কাউন্ট করতে স্টুডেন্টদেরকে সমস্যা হয়। আপনি লিখবেন দেয়ার আর সেভারাল স্টেজেস। কি লিখবেন? দেয়ার আর সেভারাল স্টেজেস, মানে অনেকগুলো স্টেজেস আছে। কিসের ক্ষেত্রে? ইন দা প্রসেস অফ। তাহলে এই জায়গাটা সব সময় একই রকম লিখতে পারবেন প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটার ক্ষেত্রে এই জায়গা ফিক্সড। ওভারঅল দেয়ার আর সেভারাল স্টেজেস ইন দ্য প্রসেস অফ। ইন দ্য প্রসেস অফ মনে রাখবেন একটা শর্টকাট, যদি অফ থাকে, অফ একটা প্রিপজিশন, এরপরে আপনার ভার্ব প্লাস আইএনজি আসবে। তাহলে ইন দ্য প্রসেস অফ কিসের প্রসেস? রিসাইক্লিং ওয়েস্ট পেপার, ওয়েস্ট পেপার রিসাইক্লিং করার ক্ষেত্রে। এরপরে এই জায়গাও মুখস্থ মনে রাখবেন, বিগিনিং উইথ কিসের দ্বারা শুরু হয়েছে, অ্যান্ড এন্ডিং উইথ কিসের দ্বারা শেষ হয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। বিগিনিং উইথ প্রথম স্টেজটা হচ্ছে ওয়েস্ট পেপার কালেকশন, তার মানে বিগিনিং উইথ কালেক্টিং ওয়েস্ট পেপার। আমরা কালেকশনটাকে নাউন থেকে নিয়েছি ভার্বে, কালেক্টিং ওয়েস্ট পেপার, অর্থাৎ শুরু হয়েছে ওয়েস্ট পেপার কালেক্ট করার মাধ্যমে। এন্ড এবং এন্ডিং উইথ শেষ হয়েছে কিসের মাধ্যমে শেষ হয়েছে, এখানে দেখা যাচ্ছে পেপার মেকিং মেশিন, অর্থাৎ পেপার বানানো। আমরা কি জানি? ওয়েস্ট পেপার রিসাইকেল করা হচ্ছে, তার মানে প্রডিউসিং ইউজেবল পেপার, অর্থাৎ কি করা হয়েছে? ইউজেবল পেপার বানানোর মাধ্যমে সেটাকে শেষ করা হয়েছে। তো ইন্ট্রোডাকশন আমরা বুঝতে পারছি, ওভারঅল বুঝতে পারছি। এটাকে আমি আরো যেন আপনি সহজে মানে এখনই বুঝতে পারেন, তার জন্য আমি আরেকটা কোশ্চেন সেম ভাবে দেখাবো। চলেন তারপর আমরা বডি অন বডি টু দেখবো। এখানে আমরা আরেকটা প্রশ্ন আছে, এই প্রশ্নটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখছে the diagram below shows the manufacturing process for making sugar from sugar cane, অর্থাৎ কিভাবে সুগার বানানো হচ্ছে সুগার কেন থেকে সেটা দেখাচ্ছে। এখানে একটা জিনিস পাইছেন কিনা, দা প্রসেস অফ। দেখেন দা প্রসেস অফ,
এরকম দা প্রসেস প্রশ্নে যদি থাকে আমি কি বলছি আনবো, হাউ। প্রশ্নে যদি দা প্রসেস থাকে কি বলছি আনবো, হাউ। দেখেন দা ডায়াগ্রাম যেভাবে আছে দা ডায়াগ্রাম লিখবো, সোর্স থাকতে ইলাস্ট্রেটস লিখবো, দা প্রসেস অফ আছে মাঝখানে ম্যানুফ্যাকচারিং থাকতেই পারে, দা প্রসেস অফ এর পরিবর্তে লিখবো হাউ। কিসের প্রসেস, সাবজেক্ট সুগার, অক্সিলারি ভার্ব হবে ইজ, সুগার ইজ। ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং হচ্ছে একটা ভার্ব, এটার ভার্ব প্লাস আইএনজি, এইটার আপনার ভি3 কি হবে, ম্যানুফ্যাকচার্ড, কি হবে, ম্যানুফ্যাকচার্ড। কোন জায়গা থেকে, ফ্রম সুগার ক্যান, ফ্রম সুগার ক্যান। এটা সেম, মানে সুগার ক্যান থেকে বানানো হচ্ছে। তাইলে এই জায়গায় হাউ এর পরে আমরা কি লিখলাম, সাবজেক্ট সুগার ইজ ম্যানুফ্যাকচার্ড, কিভাবে সুগার ম্যানুফ্যাকচার করা হচ্ছে। আর আগেরটা কি ছিল, বারবার দেখানোর চেষ্টা করতেছি। আগেরটা ছিল দা প্রসেস অফ, লেক্সি হাউ, এখানে সাবজেক্ট ছিল ওয়েস্ট পেপার, লেক্সি ওয়েস্ট পেপার, ভার্ব হচ্ছে ইজ, রিসাইক্লিং ছিল, এটার বি3 রিসাইকেল। এখন কি হয়েছে, দা প্রসেস অফ আছে লেক্সি হাউ, এখানে সাবজেক্ট হচ্ছে সুগার, সুগার লেক্সি, অক্সিলারি ভার্ব ইজ হবে, সুগারের সাথে সুগার ইজ, এবং এখানে ম্যানুফ্যাকচারিং ছিল, আগেটা ছিল রিসাইক্লিং, ম্যানুফ্যাকচারিং থেকে হবে ম্যানুফ্যাকচার। কোন জায়গা থেকে, এক্সট্রা তথ্য, ফ্রম সুগার ক্যান। আমি আশা করছি ইন্ট্রোডাকশনটা দ্বিতীয়টারও বুঝতে পারছি। এখন আমরা দেখবো ওভারঅল। আমি একটু আগে বলছি আপনি এটা ফিক্সড রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। কি লিখবেন দেখেন, ওভারঅল দেয়ার আর 7, 7টা আমরা কেটে দেই, আমি একদম সহজ করে দিচ্ছি যেন আপনি ভুল ছাড়া লিখতে পারেন। ওভারঅল দেয়ার আর সেভারাল স্টেজেস, অর্থাৎ অনেকগুলো স্টেজেস আছে ইন দা প্রসেস অফ, এই প্রসেসের ক্ষেত্রে। কোন প্রসেস, প্রডিউসিং সুগার, সুগার উৎপাদনের ক্ষেত্রে, ফ্রম সুগার ক্যান, সুগার ক্যান থেকে যে আমরা সুগার বানাবো এখানে অনেকগুলো স্টেজ আছে। শুরু হয়েছিল কিসের মাধ্যমে, এন্ড শেষ হয়েছিল কিসের মাধ্যমে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা শুরু হয়েছিল, প্রথম স্টেপটা হচ্ছে গ্রোয়িং সুগার, অর্থাৎ সুগারকে গ্রো করার মাধ্যমে। তাহলে বিগিনিং উইথ গ্রোয়িং সুগার ক্যান, সুগার ক্যান গ্রো করার মাধ্যমে, এন্ড এন্ডিং উইথ শেষ হয়েছিল ড্রাইং এন্ড কুলিং। এই যে লাস্টেরটা দেখেন ড্রাইং এন্ড কুলিং, তাহলে এই জায়গায় কি লিখবো, এন্ডিং উইথ ড্রাইং এন্ড কুলিং দ্য সুগার ক্রিস্টালস। কিসের জন্য, টু অবটেইন দ্য ফাইনাল প্রোডাক্ট, ফাইনাল প্রোডাক্টটা পাওয়ার জন্য। সেম, খুবই ইজি। এখানে আরো আসলে আছে অনেকগুলো ডায়াগ্রাম, তো দুইটাই আমরা বুঝি, ভালো করে বোঝার চেষ্টা করি। আর প্রত্যেকটা প্রসেস কিন্তু একদম হুবহু সেম থাকবে, আমি বারবার বলার চেষ্টা করতেছি, মানে আমি এমন ভাবে দুইটাই রাইটিং আপনাকে লিখে দিচ্ছি, এখানে দেখেন হুবহু সেম আছে। এখন একদম ইজিলি কিভাবে বডি ওয়ান বডি টু লিখতে পারেন, ঠিক আছে আমরা শুরু করি। বডি ওয়ানের শুরুতে এই জায়গা ফিক্সড, এট দ্য বিগিনিং অফ দ্য প্রসেস, এট দ্য বিগিনিং অফ দ্য প্রসেস। আর বডি টু এর শুরুতে আমরা ফিক্সড রাখবো রিগার্ডিং দ্য, রিগার্ডিং দ্য রিমেইনিং স্টেজেস, মানে বাকি যে স্টেজগুলো আছে এইটার ক্ষেত্রেও সেম। এইগুলো কিন্তু আপনি দেখেন ফ্রিতেই লিখতে পারবেন, মানে যে কোনো ডায়াগ্রাম আসুক বডি ওয়ানটা শুরু করে দিবেন এট দ্য বিগিনিং অফ দ্য প্রসেস, বডি টু শুরু করবেন রিগার্ডিং দ্য রিমেইনিং স্টেজেস। ঠিক আছে, একসাথে দুইটা বোঝানোর চেষ্টা করতেছি যেন ইজিলি বুঝতে পারেন যে সেম সেম লেখা যাচ্ছে। আচ্ছা এখানে এখন আমরা বডি ওয়ানটার শুরু কিভাবে করব দেখেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে তারা ওয়েস্ট পেপার কালেক্ট করছে ফ্রম দ্য পাবলিক পেপার ব্যাংকস অ্যান্ড ফ্রম বিজনেসেস, অর্থাৎ ওয়েস্ট পেপার কালেক্ট করা হয়েছে। তো আমরা এখানে কি লিখবো, প্রথমে ওয়েস্ট পেপার কালেক্ট করা হয়েছে, তাহলে ওয়েস্ট পেপার ইজ কালেক্টেড, এটা কিন্তু প্যাসিভ বাক্যে আমরা লিখবো সবসময়। ওয়েস্ট পেপার ইজ কালেক্টেড, কালেক্ট করা হয়েছে, কোথায় থেকে কালেক্ট করা হয়েছে, আগে বাংলায় ভাবার চেষ্টা করেন তাহলে সবচেয়ে সহজে লিখতে পারবেন। এই যে ওয়েস্ট পেপার কালেকশন, ওয়েস্ট পেপার ইজ কালেক্টেড, কালেকশন ছিল নাউন, এটা ভার্ব হবে কালেক্টেড, ফ্রম দ্য পাবলিক পেপার ব্যাংকস, এখানে দেওয়া আছে পাবলিক পেপার ব্যাংকস থেকে কালেক্ট করেছে, এন্ড ফ্রম বিজনেসেস, এবং বিজনেস থেকে। এখন একটা সমস্যা হচ্ছে কি, মানুষ যখন ডায়াগ্রাম লিখতে যায় আর আসলে বাক্য বড় করতে পারে না বা ওয়ার্ড কাউন্ট নিয়ে সমস্যায় পড়ে, মানে কম শব্দ হয়। তো এইটার জন্য আপনাকে ওয়ার্ড কিভাবে বড় করতে হয় এগুলো শিখতে হবে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা এটাকে বড় করলাম দিয়ে হোয়ার, যেখানে পিপল থ্রো অ্যাওয়ে ড্যামেজ পেপার, অর্থাৎ ওয়েস্ট পেপার কালেক্টেড করা হয়েছিল, হয়েছে ফ্রম পাবলিক পেপার ব্যাংকস অ্যান্ড ফ্রম বিজনেসেস, যেখানে মানুষ ড্যামেজড পেপার ফেলেছে, পিপল থ্রো অ্যাওয়ে ড্যামেজড পেপার। এরপরে এটা মুখস্থ, এগুলো হচ্ছে কানেক্টর বলে বা লিঙ্কিং ওয়ার্ড। ইন দ্য নেক্সট স্টেজ, এর পরের স্টেজে, এখন দেখেন তো পরের স্টেজে কি করেছিল, sorting by hand, paper is graded and unsuitable paper removed, তাহলে পেপারগুলোকে সর্টিং করা হয়েছিল হাতের মাধ্যমে, এবং আনসুইটেবল পেপার মানে যেই পেপারগুলো সুইটেবল না মানে ব্যবহার উপযোগী না সেগুলোকে রিমুভ করা হয়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো দেখেন,
ইন দ্য নেক্সট স্টেজ দ্য কালেক্টেড পেপার, এটা কিন্তু আমরা এক্সট্রা যুক্ত করেছি। কেন যুক্ত করেছি? বড় করার জন্য বাক্য। ইজ শর্টেড, অর্থাৎ শর্টিং বাই হ্যান্ড। শর্টেড যে করা হয়েছে, কাকে করা হয়েছে? যেই পেপার আগের স্টেজে কালেক্ট করেছিলাম। তাহলে আমরা লিখবো দ্য কালেক্টেড ওয়েস্ট পেপার ইজ শর্টেড বাই হ্যান্ড, অর্থাৎ সংগৃহীত যে ওয়েস্ট পেপার ছিল সেটাকে আমরা এখন কি করছি? শর্টেড করছি হাতের দ্বারা। এন্ড গ্রেডেড, এবং গ্রেডেড করা হয়েছে। এন্ড এনি পেপার, যে কোনো পেপার দ্যাট ইজ নট সুইটেবল, যেটা কি ছিল না, দ্যাট ইজ নট সুইটেবল লেখা যায়, অথবা দ্যাট ইজ আনসুইটেবল লেখা যায়। ফর রিসাইক্লিং, যেটা রিসাইক্লিং করার মতো যোগ্য ছিল না, ইজ রিমুভ, সেটা রিমুভ করা হয়েছে। প্রথম দুইটা স্টেপ বুঝতে পারছি। আমরা জাস্ট কিসে লিখতেছি? প্যাসিভে লিখতেছি। সবসময় মনে রাখবেন এই ধরনের ডায়াগ্রামগুলো আমরা প্যাসিভে লিখতে হবে। এরপর আমরা আরেকটা কানেক্ট করে দিলাম, আফটার দ্যাট। আফটার দ্যাট মানে এরপর। এরপরে কি হয়েছে দেখেন, এই যে শর্টিং বাই হ্যান্ড, হ্যান্ড দ্বারা শর্টিং করার পরে এগুলোকে ট্রান্সপোর্টেশন করা হয়েছে। ট্রান্সপোর্টেশন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় গাড়ির মাধ্যমে পাঠানো হয়েছে। কোন জায়গায়? ডেলিভারি টু পেপার মিল, অর্থাৎ এই যে পেপার যেগুলো ছিল ওইগুলাকে এখন ডেলিভারি করা হয়েছে। তাহলে আমরা কি লিখবো? আফটার দ্যাট দ্য গ্রেডেড পেপার, আগের স্টেজে যেটা ছিল গ্রেডেড পেপার, এটাকে আমরা রিপিট করছি যেন বাক্য শব্দ বেশি হয়। দ্য গ্রেডেড পেপার ইজ ট্রান্সপোর্টেড, এই যে বারবে নিয়েছি, ট্রান্সপোর্টেশনের ভার্ব হচ্ছে ট্রান্সপোর্টেড। কি করা হয়েছিল? গ্রেডেড পেপারগুলোকে ট্রান্সপোর্টেড করা হয়েছে টু এ পেপার মিল, একটা পেপার মিলে, ফর ফার্দার প্রসেসিং। ফর ফার্দার প্রসেসিং মানে কি? এটা আপনি সবসময় লিখতে পারবেন। এটা হচ্ছে সামনে যে কাজগুলো আছে আরো কাজের জন্য, আরো প্রসেসিং এর জন্য তাকে পাঠানো হয়েছে। বডি ওয়ান সম্পূর্ণটা বুঝতে পারছি। প্রথমে আমরা লিখলাম ওয়েস্ট পেপার ছিল, কালেকশন করছে, তাহলে ওয়েস্ট পেপার ইজ কালেক্টেড। কোন জায়গা থেকে করছে? এই জায়গাটা আমরা উল্লেখ করছি। যেখানে মানুষ কি করছে? ফেলছিল, এটা আমরা একটি এক্সট্রা তথ্য দিছি। এর পরের স্টেজ আমরা লিখলাম ইন দ্য নেক্সট স্টেজ, কি করা হয়েছে লিখলাম। আফটার দ্যাট, এরপরে কি হয়েছে লিখলাম। বডি প্যারাগ্রাফ 2 তে আমরা এর পরের অংশ থেকে লিখবো। আমরা কিন্তু অলরেডি ট্রান্সপোর্টেশন পর্যন্ত শেষ, বাকি আছে এই তিনটা স্টেপ। তো আমরা এখানে কি লিখলাম? রিগার্ডিং দ্য রিমেইনিং চেঞ্জেস, এই যে এটা কিন্তু আমরা যুক্ত করলাম এক্সট্রা। কেন এক্সট্রা? মানে কি? উপরের লাইন থেকে দেখেন অলরেডি কি করা হয়েছে? ট্রান্সপোর্টেশন করা হয়েছে। তা আমরা লিখলাম আফটার বিইং ডেলিভার্ড টু এ পেপার মিল। ট্রান্সপোর্টেশনকে আমরা বলি ডেলিভারি করা হয়েছিল। আফটার বিইং ডেলিভার্ড টু এ পেপার মিল, অর্থাৎ একটা পেপার মিলে ডেলিভারি হওয়ার পর ওই যে পেপারটা ছিল, দ্য পেপার ইজ ক্লিনড অ্যান্ড ফাল্ড, এইটা কিন্তু ক্লিনিং করা হয়েছে না, তাহলে লিখলাম দ্য পেপার ইজ ক্লিনড, প্যাসিভে নিয়েছি। অ্যান্ড ফাল্ড, এই যে ফাল্পিং করা হয়েছে, ফাল্ড। অ্যান্ড রিমুভাল অফ আদার ম্যাটেরিয়ালস, এই যে স্ট্যাপলসের মতো, ইজি মানে বোঝা যাচ্ছে কিন্তু ফর এক্সাম্পল। আপনি মনে রাখবেন যে কোনো জায়গায় যখন আপনি এরকম ইজি দেখতে পান, ইজি দেখতে পাওয়াকে আপনি মনে রাখবেন ফর এক্সাম্পল বোঝাচ্ছে। স্ট্যাপলস জাতীয় যে জিনিস আছে সেগুলোকে রিমুভ করা হয়েছে। তাহলে অ্যান্ড ম্যাটেরিয়ালস সাচ এজ স্ট্যাপলস, অর্থাৎ ম্যাটেরিয়ালস যেগুলো স্ট্যাপলস আর রিমুভ। এখন প্রশ্ন হচ্ছে আর কেন হয়েছে? এখানে দেখতে পাচ্ছেন আপনি সামনে আছে স্ট্যাপলস। যখন এরকম স্ট্যাপলস থাকবে মানে নাউনের সাথে প্লুরাল থাকবে, প্লুরাল নাউন তো অনেকে বুঝবে না, যখন মনে করেন নাউনের সাথে এস থাকবে তখন সেটা সেটা আর হবে। যেমন আমি যদি বলি বুটলস তখন হবে আর, আমি যদি কম্পিউটার তখন হবে ইজ, আমি যদি বলি কম্পিউটার্স তখন হবে আর, আমি যদি বলি বুক ইজ, কিন্তু আমি যদি বলি বুকস অর্থাৎ বুক ইজ, কিন্তু আমি যদি বলি বুকস অর্থাৎ নাউনের সাথে এস লাগছে তখন হয়ে যাবে আর। তো সেম ভাবে এখানে কি হয়েছে? স্ট্যাপলস যেহেতু আছে বুকস এর মতো, এই কারণে হয়েছে আর, রিমুভ করা হয়েছে ফ্রম ইট। তাহলে এই স্টেপটাকে আমরা কিভাবে লিখলাম? ট্রান্সপোর্টেশন হওয়ার পর পেপারগুলো যেগুলো কি প্রিন্ট করা হয়েছিল, পাল্প করা হয়েছিল এবং রিমুভ করা হয়েছিল যেগুলা স্ট্যাপলস ম্যাটেরিয়াল, আমরা লিখলাম আফটার বিইং ডেলিভার্ড, ডেলিভার্ড হওয়ার পর টু এ পেপার। এখন কথা হচ্ছে আপনারা যদি এই ধরনের স্ট্রাকচারও বানাতে না পারেন, মানে একদম সেন্টেন্স বানানো না ছিলেন, তখন আসলে আপনি এইগুলো শিখতে হবে। সেন্টেন্স বানানো তো আপনি সহজে শিখতে হবে, কিভাবে সহজে শেখা যায় ওইটা আপনি প্র্যাকটিস করতে হবে। আর যখন সেন্টেন্স বানানো আপনি পারবেন তখন আসলে এগুলো ইজিলি আপনি লিখতে পারবেন, যে প্রসেস শেখাচ্ছি। আচ্ছা দেখেন আমরা কি করলাম, পেপারগুলো যখন ডেলিভার্ড হয়েছে, আফটার বিইং ডেলিভার্ড টু এ পেপার মিল, এই পেপারগুলোকে ক্লিন করা হয়েছিল। তাহলে দ্য পেপার ইজ ক্লিনড এন্ড পাল্পিং, পাল্পিং করা হয়েছিল এন্ড পাল্পড। এন্ড ম্যাটেরিয়াল সাচ এজ স্ট্যাপলস, স্ট্যাপলস জাতীয় যে ম্যাটেরিয়ালস গুলো ছিল এগুলোকে রিমুভ করা হয়েছিল আর রিমুভ ফ্রম ইট। ওয়ান্স দিস স্টেজ হ্যাজ বিন কমপ্লিটেড, এইটা আপনি সেম একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে পারবেন প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটা ডায়াগ্রামে। ওয়ান্স দিস স্টেজেস হ্যাজ বিন কমপ্লিটেড। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, না হলে আমি আসলে চেষ্টা করতাম দুইটাই বুঝিয়ে দেওয়ার জন্য।
বাট আমার মনে হয় না পসিবল হবে দুইটা বোঝানো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। বাট একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এইটাও কিন্তু সেম হুবহু প্রথমটার মতোই আমরা শেখার চেষ্টা করেছিলাম। ওকে, ওয়ান্স দিস স্টেজ হ্যাজ বিন কমপ্লিটেড, অর্থাৎ একবার ওই কমপ্লিট স্টেজটা কমপ্লিট হওয়ার পর, মানে ক্লিনিং স্টেজটা, দ্য পেপার ইজ ডি ইঙ্ক, এই যে পেপারগুলো ডি ইঙ্কিং হয়েছিল, তাহলে দ্য পেপার ইজ ডি ইঙ্ক প্যাসিভ করেছি। অ্যান্ড ডিউরিং দিস স্টেজ, মানে এই স্টেজ চলাকালীন, এর আপনি প্রত্যেকটার মানে রাইটিং এর মাঝখানে এইভাবে দিতে পারেন ডায়াগ্রাম, যে কোনো একটা স্টেজ দিয়ে, অ্যান্ড ডিউরিং দিস স্টেজ, এই স্টেজ চলার সময়, রিমুভাল অফ ইঙ্কস অ্যান্ড গ্লুস, ইঙ্ক মানে আছে কালি যেগুলো আছে ওইগুলো এবং গ্লুস গুলো রিমুভ করা হয়েছিল। ইঙ্কস অ্যান্ড গ্লুস আর রিমুভ, এখানে আর কেন হয়েছে বলেন তো? দুইটা জিনিস, ইঙ্কস অ্যান্ড গ্লুস, সাবজেক্ট যখন দুইটা জিনিস হচ্ছে, যেমন রহিম অ্যান্ড করিম, আর হবে ইঙ্কস অ্যান্ড গ্লুস আর রিমুভ ফ্রম দ্য পেপার, পেপার থেকে কি করা হয়েছিল, ইঙ্কস এবং গ্লুস গুলো রিমুভ করা হয়েছে। আফটার কমপ্লিটিং দিস স্টেজ, এটা আপনি একদম লাস্ট কানেক্টর হিসেবে, লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। আফটার কমপ্লিটিং দিস স্টেজ, অর্থাৎ এই স্টেজ শেষ হওয়ার পর, পেপার মেকিং মেশিন ব্যবহার করা হয়েছে ম্যানুফ্যাকচার অফ ইউজেবল পেপার, ইউজেবল পেপার ম্যানুফ্যাকচারের জন্য। ইউজেবল পেপার ইজ ম্যানুফ্যাকচার, সাবজেক্ট হচ্ছে ইউজেবল পেপার, ম্যানুফ্যাকচারিং করা হয়েছিল, এটার বিধি হবে ম্যানুফ্যাকচার। ইউজেবল পেপার মানে ব্যবহার উপযোগী পেপার ম্যানুফ্যাকচার করা হয়েছে কিসের দ্বারা? একটা মেশিনের দ্বারা। তাহলে বাই আসবে, বাই মানে দ্বারা বোঝাচ্ছে, বাই আ পেপার মেকিং মেশিন। শেষ। ফাইনালি কি হয়েছে দেখেন, ইউজেবল পেপার ইজ প্রডিউস ফর রিইউজ, এটা আমরা একটা এক্সট্রা লিখছি বেসিক বিষয়টা, যে ইউজেবল যে পেপারগুলো আমরা অলরেডি পেয়েছি ওইটাকে প্রডিউস করা হচ্ছে কিসের জন্য? আবার ব্যবহার করতে পারার জন্য। পরেরটাও সেম, এখানে মূলত আমি যদি একটু শর্ট করে বলি, টাইম আছে কিনা দেখি, আপনাদের তো বেশি বড় হলে ভিডিও দেখবেন না। আচ্ছা, আজকেরটা এখানেই থাকুক। আমার মনে হয় আপনি ডায়াগ্রাম কিভাবে লিখতে হয় বুঝতে পারছেন। আমরা পুরো ইন্ট্রোডাকশন লেখা শিখছি, তারপরে আমরা ওভারঅল লেখা শিখছি, বডি ওয়ানের শুরুতে কি ফিক্স থাকবে দেখছি, এবং বডি ওয়ানের এবং বডি টুতে কি ধরনের লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে হয় দেখছি, এবং কিভাবে আমরা পেসিভ লিখতে হয় দেখছি। যদি কোনো কিছু অসুবিধা হয় বুঝতে, অবশ্যই কমেন্ট করবেন। আর আমার সঙ্গে কথা বলার জন্য আপনারা কি করতে পারেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, 01617225386, আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে কথা বলতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।